নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন লরেন্স ট্রাস্টের লেখা আনাদার ডে আনাদার মার্ডার গল্প অবলম্বনে আরও একটা দিন, আরও একটা খুন। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1961 সালের আগস্ট মাসে। লেখকের বিষয়ে কোথাও কিছুই খুঁজে পেলাম না, সম্ভবত এটা ওনার ছদ্মনাম ছিল। যাই হোক, গল্পটি শুনে কমেন্টে জানাতে পারেন কেমন লাগলো। আর এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে জানিয়ে রাখি, এখানে প্রতি সপ্তাহে বিভিন্ন স্বাদের নিত্য নতুন বিদেশি গল্প শোনানো হয়। ফলে যদি আপনি বিদেশি গল্প শুনতে পছন্দ করেন তবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। শুনতে থাকুন আজকের গল্প, লরেন্স ট্রাস্টের লেখা কাহিনী আরও একটা দিন, আরও একটা খুন। অফিসার দুজনের কারোরই ঠিক করে মনে নেই কিভাবে বা কেন ওদের এই অদ্ভুত অভ্যাসটা শুরু হয়। ডেমোলিশন ক্রিউরা যখন পুরনো বিল্ডিং ভেঙে ফেলে সেখানে নতুন হাউজিং প্রজেক্ট করার জায়গা করে দেয়, সেটা দেখতে ওদের ভালো লাগে। যখনই ওরা হাতে সময় পায় গাড়ি নিয়ে ওরা সেখানে চলে যায়, গাড়ি পার্ক করে এবং দেখতে থাকে। মাঝে মাঝে ওরা বেরিয়ে আসে, আবার মাঝে মধ্যে গাড়িতেই বসে থাকে। ওরা এই নিয়ে নিজেদের মধ্যে বাজি খেলাও খেলে, কোন দেওয়ালটা আগে ভেঙে পড়বে, কোন কর্মচারীটি সিগারেট খেতে যাবে, অথবা একটা ঠেলা গাড়ি বইতে কতটা সময় লাগতে পারে। কাজের লোকগুলোকে ওদের প্রায় চেনা হয়ে গিয়েছে, তাদের মুখ, তাদের কথা বলার ধরন সবই এখন জানে ওরা। লুকাস একজন চওড়া শরীরের মানুষ, চোখ দুটো ধূসর রঙের। অন্যদিকে হেনরি হলো লম্বা এবং রোগা, তার সামনের দাঁত দুটো একটু বড় হওয়ায় ঠোঁট দুটো ফাঁক হয়ে থাকে সবসময়। ও বেশিরভাগ সময় নাক টানে আর শুকনো নাকি সুরে কথা বলে। লুকাস আর হেনরি দুজনে পুলিশি গোয়েন্দা। অন্য অফিসাররা ওদের ফাঁকিবাজ বলে ডাকে এবং আরো অনেক কিছু বলে পিছনে লাগে। ঠাট্টাগুলোকে এড়াতে লুকাস আর হেনরি এলাকা থেকে যতটা সম্ভব ততটা দূরে থাকে। তাদের একসাথে কাজ করার ব্যাপারটা ওদের নিজের ইচ্ছায় হয়নি, তবে দুজনের মধ্যে বন্ধুত্ব ভালো রকমই জমে উঠেছে এই কদিনে। একদিন ওরা সারা সকাল ব্যস্ত থাকায় কনস্ট্রাকশন সাইটে পৌঁছায় দুপুর 2টোর দিকে। গাড়িটা পার্ক করে বিল্ডিং নাম্বার 748-এর কাছে। বাড়ি ভাঙার সমস্ত কাজ ওখানেই হচ্ছে। সেখান থেকে ওরা দেখতে শুরু করে ইট, প্লাস্টার, দেওয়াল ভাঙার দৃশ্যগুলো। হেনরি গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেয় এবং লুকাস কেসে ওঠে। প্রচুর ধুলো, বলল সে। হ্যাঁ ঠিক, বলল হেনরি। ওরা গাড়ি থেকে নেমে রাস্তা পার করতে শুরু করে। কি স্যার, ওই ঝামেলার জন্য এসেছে? একজন ট্রাক ড্রাইভার বলল। কোন ঝামেলা? জিজ্ঞেস করে লুকাস। কেউ একজন সোনাদানা খুঁজে পেয়ে সেসব নিয়ে হাওয়া হয়ে গিয়েছে, বলল ড্রাইভার। কি বলছো, তাই নাকি? কাউকে জিজ্ঞেস করেই দেখুন না, তারা জানিয়ে দেবে। হেনরি তাকায় লুকাসের দিকে। আমি দেখছি, বলল সে। তারপর গাড়ির দিকে চলতে শুরু করে। ও রেডিওতে জানিয়ে দেয় যে কিছু তদন্তের খাতিরে ওরা গাড়ি থেকে খানিকক্ষণ সরে থাকবে। অপেক্ষা করাকালীন লুকাস তাকায় কনস্ট্রাকশন সাইটের কাঠের তৈরি বেড়াটার দিকে। হেনরি আসতে ওরা ছোট একটা ঘুপচি ঘরের দিকে এগিয়ে চলে। সেখানে থাকে বিল ডনলার, সে এই কাজটা পরিচালনা করছে। বিল ওদের আসতে দেখে এবং দরজার মুখে এসে দাঁড়ায় সে। তার শরীর স্বাস্থ্য বেশ ভালো। কোনো সাহায্য করতে পারি আপনাদের? সে ঘর ঘরে কণ্ঠে জিজ্ঞেস করে। হ্যাঁ, আমরা গুপ্তধনের বিষয়ে জিজ্ঞেস করতে এসেছি, মুখের কোণে হাসি ফুটিয়ে বলল লুকাস। কে খুঁজে পেয়েছিল সেটা? ওটা টনি আমালি। হয়তো আপনারা কিছু বুঝতে পারবেন, কারণ আমার তো কিছুই মাথায় আসছে না। বিল হাতে একটা বেসবল ব্যাট ধরে ওদের নিয়ে এগিয়ে চলে। স্যাঁতস্যাঁতে এবং পচা গন্ধটা ভারী হয়ে মিশে রয়েছে বাতাসে। একটু দেখে আসবে, সিঁড়ির দিকে ইঙ্গিত করে বলল বিল। কখন কোন জায়গা ভাঙতে পারে কেউ জানে না। সে ওদের ঘোরানো পেঁচানো সিঁড়ি ধরে আরও কিছুটা উপরে নিয়ে যায়। 4 তলায় কোনো ছাদ ছিল না এবং ধুলো বালি ইটের টুকরোয় ভর্তি একটা জায়গায় খুব দেখে শুনে ঢুকে আসে ওরা। তারপর অবশেষে এসে পৌঁছায় কাজে ব্যস্ত কিছু কর্মচারীদের কাছে। বিল তার ভারী গলায় ডাক দেয়। ওই, এদিকে তাকা সবাই, এই অফিসার দুজন তোদের কিছু প্রশ্ন করতে চায়। হেনরি কর্মচারীগুলোর দিকে তাকায় এবং তারপর তাকায় দেওয়ালের দিকে। সেখানের প্লাস্টার ছাড়িয়ে নেওয়া হয়েছে। সেখানের ভিতরের কাঠের ফ্রেমটা
চোখে পড়ছে এখন। সেখানে একটা ফায়ার প্লেসও রয়েছে, যার অর্ধেকটা ভাঙা। বেশিরভাগ জিজ্ঞাসাবাদ লুকাসই করল। টনি আমালি ওদেরই একজন কর্মচারী ছিল। সে একটা চিমনি ভাঙতে গিয়ে হঠাৎ চেঁচিয়ে ওঠে। অন্যরা প্রথমে ভাবে সে হয়তো ব্যথা পেয়েছে, কিন্তু সে তখন চিমনিতে ঢুকে সেখানে পড়ে থাকা কালো বাক্সটা বের করে আনছিল। ওরা ভাবে এটা হয়তো গয়নাপত্রের বাক্স, কিন্তু আরও কিছু দেখার আগেই টনি সেটা বন্ধ করে দেয়। কর্মচারীদের প্রত্যেকেই আন্দাজ লাগাচ্ছিল ওর ভেতরে কি থাকতে পারে, সোনা গয়না, টাকা অথবা পুরনো কাগজপত্র, কিন্তু কেউই নিশ্চিতভাবে জানতো না। ওরা শুধু এটাই জানতো যে ওর মধ্যে কিছু একটা টনি খুঁজে পেয়েছে, যার ফলে সে উত্তেজিত ছিল এবং সেটা নিজের লাঞ্চ বক্সে পুরে কাজে ছুটি নিয়ে চলে যায়। হেনরি আর লুকাস চিমনির সেই গর্তটা দেখে যেখানে বাক্সটা খুঁজে পাওয়া গেছিল। জায়গাটায় খুব বেশি হলে 2টো ইট পাশাপাশি ফিট হবে। টনি একটু পাগলাটে স্বভাবের, বলল বিল। ও যখন ফিরে আসবে আমি সব কথা বের করবো ওর থেকে। সে থাকে কোথায়? হেনরি জিজ্ঞেস করে। চলুন অফিসে, আমি দেখে বলছি। হেনরি আর লুকাস ছেলেটার ঠিকানা সংগ্রহ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বাকি দিনটা ওদের ব্যস্ততার মধ্যেই কাটে এবং টনি আমালির পিছু নেওয়ার সময় হাতে আর ছিল না। সেটা অতটা গুরুত্বপূর্ণ বলেও মনে হয়নি। দামি গয়নাকাটি কেনার লোক জোটানো টনির সাধ্যে নেই, মানে যদি সেগুলোর আদৌ কোনো দাম থেকে থাকে আর কি। যদি সে ধরা পড়ে কিংবা নাও পড়ে তাতে আর কি এসে যায়। তার উপর বিল বলেছে সে বিষয়টা দেখে নেবে। তাই 2 গোয়েন্দা ঠিক করে আগামীকাল তার কাছে গিয়ে খবর নেবে। পরদিন সকালে একটা ডাকাতির তদন্ত করতে হয় ওদের। সেটা তেমন অস্বাভাবিক কিছু ছিল না, তবে বেশ সময় খরচ হয়। ডাকাতি স্থানে যাওয়ার পথে ডিসপ্যাচ থেকে কল আসে। হেনরি গাড়ি চালাচ্ছিল, তাই লুকাস জবাব দেয়। ওদের তারপর পাঠিয়ে দেওয়া হয় মেমিল স্ট্রিটে। সেখানে একটা দেহ খুঁজে পাওয়া গেছে। কানাগলিটা 2টো বিল্ডিংয়ের মাঝে, যাদের একটা হলো পিৎজা রেস্টুরেন্ট। ক্রাইম সিনে উপস্থিত অফিসারটি তখন লোকজন সরাতে ব্যস্ত। হেনরি আর লুকাস ভিড় ঠেলে গলিতে এসে ঢোকে। কিছু ডাস্টবিনের আড়ালে খয়েরি স্যুট গায়ে চড়ানো দেহটা পড়ে আছে। পেটের উপর ভর দিয়ে পড়ে রয়েছে সে, মাথাটা খুবই নোংরাভাবে থেতলে দেওয়া। অফিসারটি বলল, রেস্টুরেন্টের লোকেরা সন্ধ্যের দিকে ময়লা ফেলে এখানে। আজ সকালে বিয়ারে এসে দেহটা খুঁজে পায়। কেউই এখনো অবধি কিছু ছোঁয়নি। লুকাস ঝুঁকে পড়ে লোকটার কবজি ধরে, তারপর দ্রুত উঠে দাঁড়ায়। একেবারে ঠান্ডা মনে হচ্ছে, বলল সে। যতদূর সম্ভব গতকাল রাতের দিকেই খুন হয়েছে। ওকে ওখানে খুন করা হয়েছিল, বলল হেনরি। গলির শেষের দিকে যেখানে হালকা রক্তের দাগ লেগে সেদিকে ইঙ্গিত করে সে। তারপর ওকে এখানে নিয়ে এসে রাখা হয় যাতে সহজে কারো চোখে না পড়ে। লুকাস ভুরু কুঁচকায় এবং তাকায় দেহটার দিকে। লোকটার মুখটা একটা হাত দিয়ে ঢাকা। লোকটাকে এর আগে কোথাও যেন দেখেছি, বলল সে। তুমি আর তোমার স্মৃতিশক্তি, বিড়বিড় করে হেনরি। সে ঝুঁকে পড়ে মুখটা ভালো করে দেখার জন্যে। একটু পর উঠে দাঁড়ায়। আমারও মনে হয় একে আমিও দেখেছি। লুকাস দ্রুত হেঁটে এগিয়ে যায় গলির শেষ মাথায়। হেনরি ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তখনও তাকিয়ে রয়েছে দেহটার দিকে। সম্ভবত গত রাতে ডাস্টবিনটাকে উল্টে ফেলা হয়েছিল, কারণ কিছু চিজের দাগ আর পিৎজার টুকরো এদিক ওদিক ছিটিয়ে রয়েছে। সেগুলো এখন শুকিয়ে গিয়েছে। দর্শকদের নজর গলির দিকেই। তারা নিজেদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা শুরু করে দেয়। মনে হচ্ছে তারা যেন হেনরির পিছনে লাগার চেষ্টা করছে, যেটা অস্বস্তি জাগাচ্ছে হেনরির মনে। দেখে মনে হচ্ছে লোকগুলো চায় ও যেন নাটকীয় বা আকর্ষণীয় কিছু করে দেখাক। হেনরি মাঝে মধ্যে এই মানুষগুলোকে বুঝতে পারে না। এরা কখনো কখনো পুলিশদের ভয় পায়, আবার অন্য সময় কোনো কারণ ছাড়াই ওদের অপছন্দ করে থাকে। হেনরি অত কিছু না ভেবে জ্যাকেটটা খুলে ধরে নিজের, যাতে করে বন্দুকটা চোখে পড়ে সকলের। তারপর দ্রুত সেটা ঢেকে নেয়। গলির অন্য প্রান্ত থেকে লুকাস ফিরে এসেছে। হেনরি নিচু গলায় কথা বলে ওঠে, আমি শিওর এটা ওই লোকটাই। বুঝতে পারছো তো কার কথা বলছি? লুকাস মাথা নাড়ে। হ্যাঁ। ওদের কেউই টনি আমালির নামটা উচ্চারণ করল না, কিন্তু দুজনেই বুঝল টনি নিশ্চয়ই মূল্যবান কিছু খুঁজে পেয়েছিল, যার দরুন সে মারা যায়। ও সবসময় সবার আগে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে আসতো, বলল লুকাস।
আমায় অনেকবার বাজি জিতিয়েছে। হেনরি মাথা ঝাঁকিয়ে দেওয়ালে হেলান দেয়। লিউটেন্যান্ট এবং অন্যান্য উঁচু পদের কর্মচারীরা না আসা পর্যন্ত ওরা আর বেশি কিছু করতে পারবে না। অন্যদিকে লুকাস দ্রুত কাজ করে যাচ্ছে, তীক্ষ্ণ চোখে চারপাশ দেখে চলেছে সে। আচমকা হেনরি ডাক দেয় ওকে। এই, ওই দেখো, আঙুল দেখিয়ে বলল সে। কেউ একজন নোংরায় পা দিয়ে নিখুঁত একটা পদচিহ্ন ছেড়ে গেছে। লুকাস ঝট করে সেটা দেখতে যায় এবং দাঁড়িয়ে পড়ে। ওটা আমার, একটু আগেই হয়েছে, বলল সে। তারপর সে নিজের জুতো থেকে ময়লা ঝেড়ে নেয়। কয়েক মিনিট পর ওদের কানে আসে সাইরেনের শব্দ। লিউটেন্যান্ট আসলেন। হেনরি আর লুকাসের যা যা বলার সেগুলো বলল ওরা, এবং ওদের নিয়ে যাওয়া হলো কমিশনারের কাছে। ছেলেগুলো বুদ্ধিমান, বললেন লিউটেন্যান্ট। ওরা ভিকটিমের নাম জানে এবং এটাও জানে তাকে কেন খুন করা হয়েছে। শুধু যদি আমরা জানতে পারি আমালি কি খুঁজে পেয়েছিল, তাহলেই সঠিক পথে চলে আসবো আমরা। তবে যদি সেটা না হয় তাহলে সমস্যা আছে। খুঁটিয়ে পুলিশি কাজ করলেই হয়ে যাবে, বললেন কমিশনার। উনি তাকালেন হেনরি আর লুকাসের দিকে। গোয়েন্দারা, আমি জানি তোমরা তোমাদের ডিপার্টমেন্টের হয়ে ভালোই কাজ করো। আজ তোমাদের নামগুলো একটু বলো আমায়। লুকাস নার্ভাসভাবে নিজের নাম বলে, সেই সাথে হেনরিও, এবং কমিশনার সেটা পুনরায় আওড়ালেন। মনে রাখা তেমন কঠিন হবে না, বললেন উনি। তবে ভুল পথে চালনা হয়েও না। আমার নজর কিন্তু তোমাদের উপরেই রয়েছে। হেনরি মাথা নাড়ে এবং ভিড় ঠেলে এগিয়ে চলে। এই সময় ওর জামার হাতা ধরে কেউ টান দেয়। নিচে তাকাতে দেখে একটা বাচ্চা ছেলে। ছেলেটা একটা কিছু হেনরির দিকে এগিয়ে দিয়ে বলে সে সেটা গলির কোণে খুঁজে পেয়েছে। সে ইঙ্গিত করে গলির কোণে পড়ে থাকা ডাস্টবিনের দিকে দেখায়। হেনরির হাতে তুলে দেয় সবুজ রঙের লাঞ্চ বক্সটা। হেনরি বক্সটার দিকে তাকায়। সেটার সারফেসটা কঠিন, সেখানে আঙুলের ছাপ পাওয়া যাবে না, এবং সেটার এক ধারে চিজের দাগ লেগে রয়েছে। বক্সটা খালি। থ্যাংক ইউ, বলল হেনরি, তারপরে এগিয়ে যায়। গাড়ির ট্রাঙ্কে বক্সটা এনে রাখে এবং উঠে পড়ে ড্রাইভার সিটে। সে ফিরে যেতে চায় না, কারণ তাকে স্বীকার করতে হবে একটা বাচ্চা ছেলের চোখে যা পড়েছে সেটা ওদের পড়েনি, যেহেতু ছেলেটার আগে ওরা জায়গাটা খুঁটিয়ে দেখেছিল। কমিশনারের আলতু ফালতু কথা ও আর শুনতে চায় না। কয়েক মিনিট পর লুকাস উঠে আসে গাড়িতে। এখানেই ভালো লাগছে, বলল সে। এই লোকটা আর এর ফাজলামি। তুমি চলে যাওয়ার পর কি বললো জানো? উনি চান আমরা যেন সরাসরি তাকে গিয়ে রিপোর্ট করি, যাতে উনি জানতে পারেন আমরা কোনো ভুল করছি কিনা। তাই নাকি? গাড়িতে স্টার্ট দিয়ে বলল হেনরি। উনি কি জানেন না যে আমরা প্রেসিডেন্টের বাইরে থেকে কাজ করি? হ্যাঁ, লিউটেন্যান্ট তাকে সেটা জানায়। কমিশনার বলে যে ঠিক আছে, তবে সকালের আগে আমাদের একজনকে অন্তত অ্যারেস্ট করতেই হবে। ওনার মতে আমাদের পক্ষে এটা খুবই সহজ কাজ হবে। হ্যাঁ, উনি নিশ্চয়ই এটাও বলেছেন যে কাকে অ্যারেস্ট করতে হবে? বাঁকা হেসে বলল হেনরি। হ্যাঁ, বলেছেন তো। বললেন খুনিকে ধরো, নইলে। লুকাস হেনরির কাঁধে টোকা মারে। নইলে মানে বুঝলে তো, আবার পুলিশি পোশাকে ফিরতে হবে। হ্যাঁ, এই উনি তো সেটা করতে পারেন না, রাগত কণ্ঠে বলল হেনরি। যদি কোনো কারণ থাকে শুধুমাত্র তখন। ম্যানুয়ালে তাই লেখা আছে। নইলে আমরা কোর্টে কেস করতে পারি, আর তারপর পেপারে নাম লিখিয়ে নেব। লুকাস আর হেনরি আবার পুরনো পোশাকে। ওইভাবে আমরা কাজ করতে পারবো না, বলল লুকাস। হ্যাঁ, দীর্ঘশ্বাস ছাড়ে হেনরি। কি করব তাহলে এখন? আমালির বাড়ি চলো, বলল লুকাস। যে বাড়ি থেকে জিনিসটা পাওয়া গিয়েছিল সেখানে কে থাকতো তার খোঁজ নিচ্ছেন লিউটেন্যান্ট। উনি সেটা জানতে পারলে আমাদের জানাবেন। ওকে। হেনরি দ্রুত বুলেভার্ডের দিকে গাড়ি চালিয়ে নিয়ে চলে, এবং ওদের মধ্যে কেউই আর কমিশনারের বিষয়ে কথা বলে না। তবে দুজনেই নিজেদের পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বোঝাই যাচ্ছে। টনি আমালির বাড়িটা শহরের অন্য প্রান্তে। দরজায় টোকা দিতে টনির স্ত্রী এসে দরজা খোলে। মেয়েটা দেখতে সুন্দরী। আপনারা কি টনির বিষয় জানতে এসেছেন? ওদের দেখা মাত্র প্রশ্ন করে মেয়েটা। টনির বিষয়ে কি জানতে এসেছি? জিজ্ঞেস করে লুকাস। ওর কি কিছু হয়েছে? তাকে চিন্তিত দেখায়। কাল সারা রাত ও বাড়ি ফেরেনি। আমার খুব চিন্তা হচ্ছিল। সে কোথায় গিয়েছিল? সেটা আমায়ও জানায়নি। অফিসার, কি হয়েছে আমায় প্লিজ বলুন। লুকাস তাকায় হেনরির দিকে এবং হেনরি তাকায় লুকাসের দিকে।
সে কিছু একটা খুঁজে পেয়েছিল, বলল লুকাস। সেই জিনিসটা কি ছিল? আমি জানি না। ও তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল, ওই ধরুন 5টার দিকে। ও বসেছিল ফোনের কাছে এবং দুটো কল আসে। এরকম সময় ওকে কেউ ফোন করে না। টনি সাধারণত বাড়ি ফেরে 6টার পর। ওকে কে ফোন করেছিল? তা তো বলতে পারবো না, আমি তখন রান্নাঘরে ছিলাম। টনি বাড়ি থেকে তারপর কখন বের হয়? ডিনার ছাড়ার পরেই। সে নিজের লাঞ্চ বক্স নিয়ে বলে তার ফিরতে দেরি হবে, কিন্তু টনি কখনো সারা রাত বাইরে কাটায়নি। আমায় বলুন ওর কী হয়েছে। ওকে খুন করা হয়েছে, ধীর কণ্ঠে বলল হেনরি। তারপর সে তাকায় লুকাসের দিকে এবং বলে, আমাদের এখানে একজন প্রতিবেশীকে পাঠিয়ে দেওয়া উচিত। হেনরির মনে পড়ে লাঞ্চ বক্সটার কথা। সেটা ট্রাঙ্কে রাখা আছে, বলল সে। সেটা এনে দেখাচ্ছি তোমায়। কোনো উৎসাহ ছাড়াই লুকাস সেটা দেখে। ভিতরে কিছু আছে? না, এটা মিসেস আমালিকে দেখাই, চলো। হয়তো এটাই টনির লাঞ্চ বক্স। হেনরি মাথা নাড়ে, তারপর বক্সটা নিয়ে আবার যায় বাড়িটায়। সে ফিরে আসতে বলে, হ্যাঁ, এটা ওরই জিনিস। সে একটা আইডি ট্যাগ লাগিয়ে দেয় সেটায়। লুকাস গাড়িতে উঠে ফোন তুলে নেয় রিপোর্ট দেওয়ার জন্যে। ডিসপ্যাচের কাছ থেকে আরও একটা মেসেজ পায় তারা। টনি সেই জিনিসটা যে অ্যাপার্টমেন্ট থেকে পেয়েছিল সেটা রিচার্ড লোপেজের। মালিকের কথা অনুযায়ী লোপেজ 1 বছর আগেই বাড়ি ছেড়ে দিয়েছে, ভাড়া বাকি ছিল তার। সে একটা ফোন কোম্পানিতে চাকরি করত। লিউটেন্যান্ট সেই ফোন কোম্পানির সাথে কথা বলতে বলেছেন ওদের। হেনরি গাড়ি ছাড়তেই যাচ্ছিল, কিন্তু লুকাস তাকে বাধা দেয়। 1 মিনিট দাঁড়াও, ভুরু কুঁচকে বলল সে। রিচার্ড লোপেজ নামটা শুনে কি একটা মনে আসছে। গাড়ি চালাতে চালাতে তো ভাবতে পারবে, বলল হেনরি। আরে আমার এখনই মনে পড়ে যাবে, বলল লুকাস। তুমি যখন ভিতরে ছিলে তখন পাশের বাড়ির লোকটা আমায় জানায় যে গত রাতে এই বাড়ির সামনে একটা গাড়ি দাঁড় করানো ছিল। গাড়ির আলোটা ছিল নেভানো, কিন্তু সেখানে কেউ বসে ছিল, স্মোক করছিল। ওই যে ওই গাছগুলোর সামনে। কি রকমের গাড়ি? সাদা রঙের। হেনরি গাড়ির দরজা খোলে। চলো একবার দেখে আসি। ওরা গাছগুলোর দিকে হেঁটে যায় এবং রাস্তাটা পরীক্ষা করে দেখে। মাটিতে হালকা তেলের দাগ লেগে, সেই সাথে টায়ারের চিহ্ন দেখা যাচ্ছে। ভালো করে সেগুলো পরীক্ষা করলো ওরা। এই দেখে বেশি কিছু বোঝা যাবে না, বলল হেনরি। কিছুই না। গাড়িটা কখন জায়গা ছেড়ে যায়? ওনার মতে 11টা নাগাদ। এখানে কোথাও সিগারেটের ফিল্টারও তো দেখছি না। নিশ্চয়ই অ্যাস্ট্রে ছিল। হেনরি আবার গাড়ির দিকে চলতে শুরু করে। সে স্বাভাবিকের তুলনায় একটু বেশি জোরেই গাড়ি চালাচ্ছিল। লুকাস তাকাচ্ছিল জানলা দিয়ে বাইরে, নিজের চিন্তায় বিভোর। তারপর আচমকা সে বলল, হ্যাঁ, আমার মনে পড়েছে। রিচার্ড লোপেজ একজন নিখোঁজ ব্যক্তি। যতদূর জানি তার হদিশ কেউ পায়নি। যদি না পায় তাহলে আর পাবেও না, বলল হেনরি। লিউটেন্যান্টকে সেটা জানিয়ে দেওয়া উচিত। লুকাস ঝুঁকে পড়ে কল করার জন্যে। ফোন কোম্পানিতে গিয়ে ওরা যার সাথে কথা বলে সে লোকটা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার কিংবা ওই রকমই কিছু। উনি ছিলেন ভদ্র স্বভাবের এবং লোপেজের রেকর্ড বের করে দিলেন। সে আমাদের সাথে প্রায় 1 বছর হয়ে গেল আর কাজ করছে না, বললেন লোকটা। না কেন? হেনরি প্রশ্ন করে। সেটা তো এখানে লেখা নেই। কি লেখা আছে? কিছুই না। আমি কি দেখতে পারি? আসলে এগুলো ব্যক্তিগত। হেনরির মাথা গরম হচ্ছিল। সারাদিনের সমস্ত রাগ এসে জড়ো হচ্ছিল ওর মাথায়। কাগজগুলো আমায় দিন। হ্যাঁ, ব্যক্তিগত। ওসব আমায় বলে লাভ নেই। আরে কি অফিসার, আপনার কিন্তু কোনো অধিকার নেই। হেনরি লোকটার হাত থেকে কাগজগুলো ছিনিয়ে নেয়। সেখানে কারণটা লেখা নেই। ও কাগজগুলো রেখে দেয় টেবিলে। কারণটা কি ছিল? আমি জানি না। দেখুন, আপনি যদি সমস্যা চান তাহলে সেটাই পাবেন। লুকাস এই সময় ওদের মাঝে এসে ঢোকে। বাদ দাও হেনরি, বিষয়টা লিউটেন্যান্টকে হ্যান্ডেল করতে দাও। হেনরি ঘুরে তাকায়। রাগ তখনও তার চোখে মুখে। ঠিক আছে, আমার কাছে এমনিও অন্য পরিকল্পনা রয়েছে। যদিও সে বলল না সেটা কি, কিন্তু সে নিশ্চিত লুকাসের মাথাতেও সেটাই এসেছে। ওয়্যার ট্যাপ। বাকি দিনটা ওরা কমিশনারকে মাথা থেকে বের করে সাধারণ পুলিশি কাজগুলো করল। তারা দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা ধারণা বানানোর দিকে গেল না। তারা জানে যদি তারা অপেক্ষা করে তাহলে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসবে। পুলিশি ফাইল চেক করা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো
বেরিয়ে আসবে। তখন লিউটেন্যান্ট সব একসাথে জুড়ে নেবেন। ফলে এখন রাখতে হবে ধৈর্য। এইভাবেই কাজ হয় এখানে। লিউটেন্যান্ট বাকি কাজ দেখে নেবেন, সেটা নিয়ে ওদের চিন্তা করতে হবে না। কিন্তু তাও হেনরি লাঞ্চ বক্সটা ল্যাবে অ্যানালিসিসের জন্য পাঠিয়ে দেয়। তারা আবার রাউন্ড মারার কাজে লেগে পড়ে। তারপর আবার ডিসপ্যাচের থেকে কল আসে। সেখান থেকে বলা হয় ওদেরকে তাড়াতাড়ি 18-17 স্ট্রিটের টিভির দোকানে যেতে এবং পিটার আমালির বিষয়ে জিজ্ঞেস করতে, কারণ গত রাতে টনি তাকে ফোন করার চেষ্টা করছিল। ওরা চলে যায় দোকানে। পিটার আমালির বয়স কম, চোখের রং কালো। সে ওদের জন্যই অপেক্ষা করছিল। সে জানায় সে হলো টনি আমালির ভাইপো এবং টনি গতকাল 2:30টার দিকে ওখানে এসেছিল। আমি তখন এখানে ছিলাম না, বলল টনি। উনি বললেন উনি এই এলাকাতেই আছেন, আর উনি জানান উনি আমার সাথে দেখা করতে চান। কি ব্যাপারে? লুকাস প্রশ্ন করে। সেটা বলেননি। আমি 5টার দিকে ফিরি আর ফোন করি তাকে। উনি জানতে চান উনি কি এখানে আসতে পারেন এবং আমার টেপ রেকর্ডারটা কি ব্যবহার করতে পারেন। কিন্তু তখন আমার একটা জরুরি বিষয়ে ফোন করতে হতো, আর একটা মেয়ের সাথে ডেটে যাওয়ার কথাও ছিল। আমি তাকে না করতেই যাচ্ছিলাম, কিন্তু উনি জানালেন এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই উনি ডিনারের পর আসবেন। কিন্তু উনি আর কখনোই আসেননি। তুমি কতক্ষণ অপেক্ষা করেছিলে? 8:30 অবধি। হয়তো সে তোমার চলে যাওয়ার পর এসেছিল। যদি উনি আসতেন তাহলে বারে যেতেন বিয়ার খেতে, সেখানে আমিও ছিলাম, ফলে দেখা নিশ্চয়ই হতো। সে কি বলেছিল কি রেকর্ড করতে চায় সে? না অফিসার, উনি খুবই ভালো মানুষ ছিলেন। উনি কোনো খারাপ কাজে কখনোই নিজেকে জড়াতেন না। তোমার হঠাৎ কেন মনে হচ্ছে এখানে খারাপ কিছুও থাকতে পারে? পিটারকে দেখে বোঝা গেল যে আগের কথাটা বলা তার হয়তো উচিত হয়নি। উনি তো শেষমেশ মারা গিয়েছেন, তাই না? লুকাস দোকানের এদিক ওদিক চোখ ফেরাচ্ছিল। সে জিজ্ঞেস করে, তুমি সব রকমের রিপেয়ারের কাজটা করো, তাই তো? তার জাতীয় যে কোনো কিছু আমি ঠিক করতে পারি। তুমি আর লোপেস? পিটারকে বিভ্রান্ত দেখায়। সরি, লোপেসটাকে? লুকাস কোনো জবাব দেয় না। সে তাকায় হেনরির দিকে এবং বাইরের দিকে পা বাড়ায়। হেনরি তার পিছন পিছন গাড়ি অবধি যায় এবং প্রশ্ন করে, তোমার ফাঁদে ছেলেটা পা দিল না? যাই হোক, বিয়ার খাওয়া যাক। বিয়ার পরে খাওয়া যাবে, বলল লুকাস। এখন আমাদের লিউটেন্যান্টের সাথে দেখা করতে হবে, আর উনি 10 হাত দূর থেকেই আমাদের মুখ থেকে বিয়ারের গন্ধ পেয়ে যাবেন। লিউটেন্যান্ট যথারীতি তার অফিসেই ছিলেন, ওদের জন্যই অপেক্ষা করছিলেন। তারা ভিতরে ঢুকতে উনি সোজা মূল প্রসঙ্গে চলে আসেন। আমাদের কাছে মেডিকেল আর ল্যাব রিপোর্ট এসে গেছে, বললেন তিনি। আর এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ কমিশনার হয়তো সেই প্রসঙ্গ তুলে আনতে পারে। ওরা লাঞ্চ বক্সে একটা আঙুলের ছাপ খুঁজে পেয়েছে, আর আন্দাজ করতে পারো সেটা কার? আমার নিজের গোয়েন্দাদের মধ্যে একজন। হ্যাঁ, হতেই পারে না, ক্ষিপ্ত কণ্ঠে বলল হেনরি। ওই রকম লাঞ্চ বক্সে কোনো আঙুলের ছাপ ফুটবেই না। সেখানে হালকা চিজের দাগ লেগেছিল, তার ফলেই আঙুলের ছাপটা হয়েছে। ও দেখুন স্যার, এইরকম জিনিস ঘটেই থাকে, সেটা এখন হওয়া উচিত ছিল না। লিউটেন্যান্ট ক্ষেপে ওঠেন। এখন যখন তোমাদের ঘাড়ের উপর কমিশনার উঠে বসেছেন, ল্যাবের লোকেরা সেটা তো চেপে দিতে পারত, বলল লুকাস। লিউটেন্যান্ট নিজের গলা পরিষ্কার করেন। হ্যাঁ, বাদ দাও, এবার কাজে ফোকাস করো। ওরা আমালির খুলিতে কাঠের টুকরো খুঁজে পেয়েছে, ফলে আমরা এখন জানি তাকে খুব জোরে আঘাত করা হয়েছিল। ল্যাব জানিয়েছে সেটা শক্ত কাঠের কিছু ছিল, খয়েরি রঙের। তাকে খুন করা হয় 11টা থেকে 12টার মধ্যে, কিংবা তার একটু আগেও হতে পারে, তবে মাঝরাতের পর নয়। এবার বলো তোমরা কি খুঁজে পেলে? ওরা যা যা জানে সেসব জানায় তাকে। কথাগুলো শোনাকালে লিউটেন্যান্ট একটানা ডেস্কে টোকা মেরে যাচ্ছিলেন, যেটা বিরক্ত করছিল হেনরিকে। লুকাস যদিও কিছু মনে করেনি। লোপেসকে নিয়ে কোনো লিড পেলেন? জিজ্ঞেস করে লুকাস। লিউটেন্যান্ট মাথা নাড়েন। না, সে যেন অদৃশ্য হয়ে গেছে, কোনো চিহ্ন নেই। সে হয়তো শহর ছেড়ে পালিয়েছে, বলল হেনরি। হ্যাঁ, আর হয়তো এই রাজ্য, এই দেশ, এমনকি এই দুনিয়া ছেড়েই পালিয়ে গেছে। গোয়েন্দা দুজন মুখে গম্ভীর ভাব ফুটিয়ে রাখার চেষ্টা করলেও হাসিটা আটকাতে পারল না। জিনিসটার এখন অনেকটা মানে দাঁড়াচ্ছে, বললেন লিউটেন্যান্ট। বছর খানেক আগে ওয়্যার টেপিংয়ের একটা কেস এসেছিল আমার কাছে। তার বেশি উনি কিছু বললেন না। লিউটেন্যান্ট নিজেই সেই কেসটা সলভ করেছিলেন। কিছু ঘুষ খাওয়া পুলিশ তাতে জড়িত ছিল,
বিষয়টা ডিপার্টমেন্টকে কাঁপিয়ে দিয়েছিল এবং তার ফলে ওনার প্রমোশনও হয়। তবে লোপেজের নাম সেই ফাইলে দেখেছি বলে মনে আসছে না, বললেন লেফটেন্যান্ট। হয়তো সে সেই বাকি লোকগুলোর মধ্যে একজন ছিল। ফোন কোম্পানি সেই নিয়ে তদন্ত করে এবং অনেকেই ছাঁটাই করে কাজ থেকে। লোপেজ সম্ভবত তাদের মধ্যেই একজন ছিল। হ্যাঁ, সেটা আমরা বুঝতে পেরেছি, বলল হেনরি। ধরা যাক লোপেজের কাছে এমন একটা রেকর্ডিং ছিল যেটার ফলে কোনো একজনের অপরাধ কাণ্ড ধরা পড়ে যেত। লোপেজকে কাজ থেকে বরখাস্ত করার পর তার হয়তো টাকার প্রয়োজন হয়েছিল এবং সে ওই লোকটাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, কিন্তু টাকার পরিবর্তে তাকে খুন হতে হয় আর পিছনে ফেলে রেখে যায় সেই রেকর্ডিংয়ের একটা কপি, বলল লুকাস। চিমনির মধ্যে, যেটা টনি খুঁজে পেয়েছিল। আর টনিও হয়তো সেই একই লোকের সাথে যোগাযোগ করে যে লোপেজকে খুন করেছিল। সেও তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। টনিকে খুন করার এই একটাই মোটিভ আমি খুঁজে পাচ্ছি, আর খুনি এতক্ষণে সেই টেপটাও ধ্বংস করে দিয়েছে নিশ্চয়ই। কিন্তু টনি জানলো কি করে যে সেই লোকটা কে, প্রশ্ন করে হেনরি। যেহেতু সে তার ভাইপোর সাথে দেখা করার সুযোগ পায়নি, সুতরাং সে টেপটাও শোনেনি। সেটা ওর ভাইপো বলেছে, বলল লুকাস। এখন আন্দাজে ঢিল মেরে লাভ নেই। আমরা জানি আগের রাতে টনির কাছে দুটো কল এসেছিল, একটা তার ভাইপো আর অন্যটা এমন একজন যে জানতো টনি সেদিন তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, আর হয়তো এটাও জানতো যে টনি সেই টেপটা খুঁজে পেয়েছে। সেটা কে হতে পারে? যারা ওর সাথে কাজ করতো তাদের কেউ, বলল হেনরি। কিন্তু বুঝতে পারছি না তারা এতে কিভাবে জড়িত থাকতে পারে। তারা তো সাধারণ রাজমিস্ত্রি। লেফটেন্যান্ট হেলে যান নিজের চেয়ারে। আমার মনে হয় আমরা ঠিক পথেই যাচ্ছি। ডনলানকে নিয়ে এসো এখানে। হেনরি উঠে দাঁড়ায়। লুকাস প্রশ্ন করে, আচ্ছা বলছিলাম, ল্যাব রিপোর্ট কি এটা যাচাই করে দেখতে পারে ওই কাঠের টুকরোগুলো বেসবল ব্যাটের ছিল কিনা? হ্যাঁ হয়তো। কেন? ডনলানের কাছেও তেমন একটা দেখেছি। সেটাও কি নিয়ে আসবো? না, সেটার জন্য আমি অন্য কাউকে পাঠাচ্ছি। তা তোমরা ঝটপট কিছু খেয়ে নিও। ওকে এখানে নিয়ে আসার আগে আমি এই ডনলানের বিষয়ে কিছু জেনে নিতে চাই। উনি ফোন তুলে কাজে লেগে পড়লেন। হেনরি আর লুকাস বেরিয়ে যায় ঘর থেকে। একজন কনস্ট্রাকশন মালিকের তুলনায় ডনলানের বাড়িটা একটু বেশি আকর্ষণীয়। দরজার কড়া নাড়তে সে এসে দরজা খোলে। সে বলে, আমার পরিবার গেছে ফ্লোরিডাতে, আমি একাই আছি। আপনাদের দেখে ভালোই লাগলো। তা কী ব্যাপার বলুন? লুকাস বলল, লেফটেন্যান্ট আপনার সাথে কথা বলতে চান। হ্যাঁ, কি নিয়ে? সেটা উনি বলবেন, বলল হেনরি। চলুন। আরে আরে 1 মিনিট, আসুন একটু বসে শান্ত মনে চা খেতে খেতে কথা বলি। সেসবের সময় নেই, বলল লুকাস। ডনলানের শরীর শক্ত হয়ে ওঠে। আমার তো জানার অধিকার আছে। ওরা কোনো জবাব দিল না, কিন্তু দুজনেই এগিয়ে এলো ওর কাছে, যে কোনো কিছুর জন্য প্রস্তুত। লুকাস কিছুটা পিছিয়ে যায়। নিজের জ্যাকেটে হাত ঢোকায় সে। তার আঙুল ছুঁয়েছে বন্দুকের নল। হেনরি এগিয়ে এসে ডনলানের একটা হাত চেপে ধরে এবং টান দেয়। ঝামেলা না বাঁধিয়ে চুপচাপ আসুন। ডনলানকে স্টেশনে নিয়ে যাবার আগে লুকাস গ্যারেজের দরজাটা খোলে এবং দেখে সেখানে সাদা রঙের একটা গাড়ি দাঁড় করানো। সে আবার দরজা বন্ধ করে তাকায় হেনরির দিকে এবং চোখ টিপে। জিজ্ঞাসাবাদের কাজটা যেমন হয় তেমনভাবেই হলো। ডনলান জানায় সে সেদিন রাতে একাই ছিল, টিভি দেখছিল। সে টনিকে ফোন করেনি অথবা তাকে নিয়ে কিছু ভাবেওনি। সে এটাও জানতো না টনি কোনো টেপ খুঁজে পেয়েছে। আর বেসবল ব্যাট, ডনলান জানায় সে জানে না ওটা কোথায় গেছে। কেউ নিশ্চয়ই সেটা নিয়ে ওকে ফাঁসাতে চায়। রাত 9টার মধ্যে লেফটেন্যান্ট ডনলানকে মানতে বাধ্য করায় যে গত বছর ওয়্যার টেপিংয়ে সেও জড়িত ছিল। ডনলান একরকমভাবে মেনে নেয় যে সে একজনকে টাকা দিয়ে চুপ করিয়ে রেখেছিল। 10টার মধ্যে তার থেকে আরও কিছু বের করতে সক্ষম হন লেফটেন্যান্ট। ডনলান জানায় সেদিন টনির বেরোনোর আগে তার সাথে টনির কথা হয়েছিল। সে জানতো টনি ভালো কিছু খুঁজে পেয়েছিল এবং সে বিকেলে টনিকে ফোনও করে। টনি জানায় সে টেপটা নিয়ে আসবে, কিন্তু সে আর কখনোই আসেনি। ডনলান এটাও মেনে নেয় সেদিন ওর বাড়ির সামনে ওর গাড়িটাই দাঁড় করানো ছিল। সে টনিকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু টনি বাড়ি ছিল না। তার কথা অনুযায়ী 8টা থেকে 11টা অবধি অপেক্ষা করার পর সে বাড়ি ফিরে যায়। শেষমেশ ডনলান এই কাহিনীতেই অটল রইল। কনফেশন বের করা গেল না। লেফটেন্যান্ট লুকাস আর হেনরিকে নিয়ে চলে যান কফি খেতে।
সকলেই ক্লান্ত ছিল এবং কারো মনেই কোনো আশা নেই। আমরা ওকে দড়ি দিয়ে বেঁধে ফেলেছি, কিন্তু তারপরেও জিততে পারিনি, বললেন লিউটেন্যান্ট। তিনি রিপোর্টটা টেবিলের উপর রাখলেন। এমনকি যদি ল্যাব রিপোর্ট থেকে বোঝাও যায় যে টনিকে বেসবল ব্যাট দিয়ে মারা হয়েছিল, তারপরেও কি করে আমরা প্রমাণ করব যে সেটা ডনলানের ব্যাট ছিল আর সেই এই কাজটা করেছে? এখন আমাদের দরকার একটা ভালো পরিকল্পনা। হেনরি রিপোর্টটার দিকে তাকিয়ে থাকে। ওর ভালো লাগছিল না, বিশেষ করে মাথায় রয়েছে কমিশনারের চাপ। ওর ভাগ্য খারাপ ছিল যে ওর আঙুলের ছাপটা লেগে গিয়েছিল লাঞ্চ বক্সে। তবে ওর মাথায় একটা আইডিয়া এসেছে, কিন্তু ওর মধ্যে সেটা মুখ খুলে বলার সাহস নেই, কারণ হয়তো ওর বিশ্বাস ওর কাছে যথেষ্ট প্রমাণ নেই। একটা অদ্ভুত বিষয় কি জানেন, বলল সে, আমার মনে হয় ডনলানের বলা শেষ কাহিনীটা সত্যি ছিল। কেন? অবাক হয়ে বলল লুকাস। হেনরি বলতে শুরু করে, যেন ধীরে ধীরে বিষয়টা বুঝতে শুরু করেছে সে। কারণ ডনলান বলেছিল সে টনির বাড়ির কাছ থেকে 11টা নাগাদ বেরিয়ে পড়ে এবং বাড়ি ফিরে যায়। যদি সে দোষী হতো তাহলে সে কেন বলল না সে সেখানে রাত 1টা কি 2টো অবধি ছিল? সেটাই ওর বেশি সুবিধা হতো। লিউটেন্যান্ট কফিতে চুমুক দিলেন। মানে তুমি বলতে চাও ওর ভাইপো? হেনরি মাথা নিচু করে রিপোর্টের দিকে তাকায়, যার মধ্যে একটা হলো লাঞ্চ বক্সে লেগে থাকা আঙুলের ছাপের বিষয়। সেটা পড়ার সময় ওর বুকটা ভারী হয়ে আসছিল, কারণ ও জানে ওর সন্দেহটা সত্যি। না, আমি বলছি আমাদের কথা, লুকাস এবং আমরা জানতাম টনি টেপটা খুঁজে পেয়েছে। বলে যাও। আপনারা ওয়্যার টেপিং কেসে অনেক পুলিশকেই গ্রেফতার করেছিলেন, তবে মনে হয় একজন বাদ গিয়েছিল এর মধ্যে, যে মানুষটা লোপেজ আর টনি আমালিকে খুন করেছে। আচ্ছা, বলতে থাকো। উত্তেজনা স্পষ্ট লিউটেন্যান্টের মধ্যে। ডনলানকে ফাঁসানো হয়েছে এমন কারো দ্বারা যে জানতো ওর কাছে বেসবল ব্যাট আছে এবং সে সেটা ব্যবহারও করে। যদি আমার কথা বলি তো গত রাতে আমি ছিলাম একটা জন্মদিনের পার্টিতে, যেখানে প্রায় 1 ডজন লোক আমায় দেখেছে। পুরোটা সময় আমি সেখানেই ছিলাম। আর লুকাস, গত রাতে তুমি কোথায় ছিলে? তোমার কি মাথা খারাপ হয়েছে? বলল লুকাস। প্রমাণের বিষয়ে কি বলবে? গলিতে তোমার পায়ের ছাপ, সেটা একটা প্রমাণ। সেই ব্যাপারে আমি আগেই বলেছি, কিন্তু সেই বিষয়টা আমার চিন্তায় ফেলে। আর তারপরে এই আঙুলের ছাপ, আমি ভেবেছিলাম এটা আমার আঙুলের ছাপ, কিন্তু রিপোর্ট অনুযায়ী এটা তোমার। বাচ্চাটার থেকে লাঞ্চ বক্সটা পাওয়ার পর তুমি সেটায় একবারের জন্যও হাত দাওনি। তার উপর যখন আমি বক্সটা হাতে নিই তখন চিজের দাগটা এতটা শক্ত হয়ে গিয়েছিল তাতে কোনো আঙুলের ছাপ উঠতই না। শক্ত চিজের দাগে হাত দিলে সেটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। কিন্তু গত রাতে যখন বক্সটায় চিজ লেগেছিল তখন সেটা ছিল চ্যাটচ্যাটে। তখন তুমি বক্সটা থেকে টেপটা বের করে নাও, তার আগে খুন করো টনিকে। লুকাস শুধু ওর দিকে তাকিয়ে থাকে। হেনরির খুব একটা খারাপ লাগলো না। সে ভাবে এবার তার পার্টনার কে হবে? হয়তো এমন কেউ যার সাথে কাজ করলে ওদের পিছনে কেউ লাগবে না। শুনছিলেন লরেন্স ট্রাস্টের লেখা কাহিনী আরও একটা দিন, আরও একটা খুন। গল্পের বিষয়ে কমেন্টে নিজের মতামত জানাতে পারেন, অথবা আপনার প্রিয় বিদেশি লেখকটি কে সেটাও জানাতে পারেন। ভবিষ্যতে তার গল্প নিয়ে আসবো চ্যানেলে। ফিরে আসছি সামনের সপ্তাহে নতুন আরও একটা ভয়ের গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।